রামিসা ধর্ষণ হত্যা মামলার বিচার শুরু। সাক্ষ্য গ্রহণ আগামীকাল, দ্রুত সময়ে শেষ হওয়ার আশা রাষ্ট্রপক্ষের। ছুটি শেষে সচিবালয়ের নিজ দপ্তরে প্রধানমন্ত্রী। প্রথম কর্মদিবসে উপস্থিতি কম, কর্মকর্তা কর্মচারীদের ঈদ শুভেচ্ছা বিনিময়। ৮ দিন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন বুধবার, বললেন স্বাস্থ্যমন্ত্রী। হামে, সিলেট ও ময়মনসিংহে 2 জনের মৃত্যু। এবং নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের বিক্ষোভ, পুলিশের টিয়ার সেল ও জল কামান নিক্ষেপ। আসসালামু আলাইকুম, স্বাগতম হোনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ দেন। আগামীকাল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এর আগে সকালে প্রিজন ভ্যানে 2 আসামিকে আদালতে আনা হয়। শুনানি শেষে দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ শেষ হবে বলে আশা ব্যক্ত করেন আইনজীবীরা। সন্তুষ্ট হয়ে আসামিদ্বয়ের বিরুদ্ধে আগেই বলা ধারায় চার্জ ফ্রেম করেছেন। এটা আইন অনুযায়ী ওনারা করেন নাই এবং এই জন্য ট্রাইব্যুনাল আগামীকাল তারিখ নির্ধারণ করেছে সাক্ষ্য গ্রহণের জন্য। আজকের থেকে বিচার প্রক্রিয়া শুরু হলো, আগামীকাল থেকে সাক্ষী হবে এবং সাক্ষী আমরা আশা করছি যে কয়েকদিনের মধ্যে আমরা সাক্ষী শেষ করি মামলাটা পরবর্তীতে। এটা তো টানা। পবিত্র ঈদ উল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে আজ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদ উল আজহা উদযাপন শেষে সকালে সচিবালয়ে যান সরকার প্রধান। ছুটির পর প্রথম কর্মদিবসে তিনি বিভিন্ন প্রশাসনিক ও সরকারি কাজের অগ্রগতি পর্যালোচনা করছেন। প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিতি এবং সরকারি কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে ছুটির পর সরকারের নিয়মিত কার্যক্রমও পূর্ণ মাত্রায় শুরু হলো। এদিকে ঈদ উল আজহার ছুটির পর প্রথম দিনে সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করছেন মন্ত্রী, সচিব সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা। স্বজনদের সাথে নির্ঝঞ্ঝাট ঈদ উপভোগ করতে খুশি তারা। মফিউর রহমানের রিপোর্ট। এবার ঈদ উল আজহায় বেশ লম্বা ছুটি পান সরকারি কর্মকর্তা কর্মচারীরা। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ শেষে আবারও নিজ নিজ দপ্তরে শুরু হয় কর্মযজ্ঞ। যদিও ছুটির পর প্রথম কার্যদিবসে উপস্থিতি কিছুটা কম। যারা কাজ শুরু করেছেন তারা সহকর্মীদের কুশল জিজ্ঞাসার পাশাপাশি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। কর্মকর্তারা বলেন, এবার লম্বা ছুটি পাওয়ায় স্বজনদের সঙ্গে ভালোভাবে ঈদ উদযাপনের সুযোগ মিলে। লম্বা ছুটির কারণে গেট টুগেদার ফ্যামিলির আত্মীয় স্বজন সাথে গেট টুগেদার ভালো হয়েছে। আত্মীয় স্বজন সবাই মিলে বেশ একটা আনন্দঘন পরিবেশে কাটতে পারছি, কারণ এবং একে অপরের বাসায় গিয়েছি। যথেষ্ট ভালো ঈদ হয়েছে, এরকম ঈদেই আমরা মুসলমানরা আসলে আশা করি, প্রত্যাশা করি। কর্মব্যস্ত জীবনে ছুটির সবটুকু যেন খুব দ্রুতই ফুরিয়ে যায়। এরপর শুরু হয় ব্যস্ততা, টেবিলে মুখ গুজে ফাইলের পর ফাইল দেখে যাওয়া। মশিউর রহমান, মোহনা সংবাদ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিউর রহমান। আমরা চলে যাচ্ছি তার কাছে। মফিউর, ঈদ ছুটি পরবর্তী এই প্রথম কার্যদিবসে দপ্তরগুলোর চিত্র কি দেখছেন আপনি জানাবেন? ধন্যবাদ সোনিয়া। আপনি যেমনটি বলছিলেন যে আজকে প্রায় 7 দিন পর সচিবালয় আজকে খুলেছে সরকারি ছুটি শেষে। তো আমি এখানে সকালে এসে যাই, যেমনটি দেখেছি যে সকালে আজকে অন্য দিনের মতোই কর্মব্যস্ততা শুরু হয়েছে। সকাল থেকে এখানে কর্মকর্তা কর্মচারীরা এসছেন, মন্ত্রীরা এসছেন, সচিবরা এসছেন, তারা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। তো এইখানে আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এখানে দেখবেন যে সচিবালয়ে যে কর্মকর্তা কর্মচারীদের গাড়ি আছে সেগুলো এসছে, কর্মচারীরা এসছেন। এখানে সকাল থেকে তাদের যে নিয়মিত কাজ আছে সেগুলো করছেন। পাশাপাশি আজকে যেটি ব্যতিক্রম অন্য দিনের চেয়ে সেটি হচ্ছে তারা এসেই প্রথমে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন।
শুভেচ্ছা বিনিময় করছেন, কোলাকুলি করছেন, তারপরে একে অপরের খোঁজ খবর নিচ্ছেন, কেমন ঈদ কাটলো সেই বিষয়েও তারা জানতে চাচ্ছেন একে অপরের কাছে। তো আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে তারা কেমন ঈদ করলেন, ঢাকায় ছিলেন না ঢাকার বাইরে গিয়েছিলেন, নিজ গ্রামে গিয়েছিলেন। তো বেশিরভাগই আমরা যেটা জানতে পারলাম যে তারা নিজ গ্রামে গিয়েছিলেন, গ্রামে গিয়ে স্বজনদের সাথে, আত্মীয় পরিজনদের সাথে ঈদ করেছেন। ঈদ শেষে এবার যেহেতু ছুটি বেশি ছিল, তারা স্বজনদের সাথে একটু সময় বেশি দিতে পেরেছেন। ঈদ শেষের ছুটিতে শেষ করে এসে তারা আজকে অফিসে এসেছেন। অফিসে এসে তারা একে অপরের সাথে কোলাকুলি করে নিয়মিত কাজ করছেন। নিয়মিত কাজ যেমনটি সচিবালয়ে যেই কর্মব্যস্ত থাকে সেরকম কাজগুলো তারা করছেন, রুটিন ওয়ার্ক করছেন। তো এছাড়াও সচিবালয়ে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। আদ্দিন হাসপাতালের ঘটনাটি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী আমাদের ব্রিফ করেছেন, জ্বালানি তেল বিষয়ে ব্রিফ করেছেন, জ্বালানি তেল সহ সার্বিক সমসাময়িক বিষয় নিয়ে তথ্যমন্ত্রী আমাদের ব্রিফ করেছেন। এছাড়াও বাণিজ্যমন্ত্রী একটি ব্রিফ করেছেন। এছাড়া এখন মিটিং চলছে অর্থ, কৃষি এবং বাণিজ্যমন্ত্রী সেই মিটিংয়ে আছে বলে আমরা জানতে পেরেছি। সচিবালয়ে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। সোনিয়া। মফিউর, আপনাকে ধন্যবাদ। ঈদের ছুটি শেষে বাস, ট্রেন ও লঞ্চ যোগে রাজধানী ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীদের ভিড় দেখা গেছে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে। সকাল থেকে রাজধানীর প্রবেশপথগুলোতে ফিরতি যাত্রীদের চাপ ছিল। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফেরার তাড়া কর্মজীবীদের মধ্যে। আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন বুধবার জমা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ওই 6 শিশুর মায়েদের সঙ্গে কথা হয়েছে এবং অপরাধ খুঁজে দেখা হচ্ছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেল সহ সংশ্লিষ্টদের নিয়ে মিটিং করা হবে। আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনাকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। এ সময় হামের প্রাদুর্ভাব কমে আসছে উল্লেখ করে বলেন, মৃত্যুর সংখ্যাও কমে এসেছে। 3 দিনের ভিতরে প্রতিবেদন দেওয়ার কথা ছিল, কিন্তু প্রতিবেদনটি আরো গতিশীল হওয়ার জন্য, আরো প্র্যাকটিক্যাল হওয়ার জন্য ওই বাচ্চাদের মায়েদের সাথে কথা বলা প্রয়োজন। এবং যেহেতু বন্ধ ছিল, এটা আমাদের ডিজি মহোদয়ের পক্ষ থেকে আইনানুগভাবে একটি তদন্ত কমিটি হওয়া বাঞ্ছনীয়। ঈদের ছুটির কারণে সেটি উনি করতে পারেননি। উনি একটি তদন্ত কমিটি করবেন, তদন্ত হবে। 3 দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে সিলেট এবং ময়মনসিংহে 2 শিশু মৃত্যু হয়েছে। ঈদুল আজহার 7 দিনের ছুটিতেও দেশে হামের সংক্রমণ ও মৃত্যু ছিল উদ্বেগজনক। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নিয়েছে 7,127 জন আর মারা গেছে 57 শিশু। ফলে হাজারো পরিবারকে ঈদের আনন্দের বদলে সময় কাটাতে হয়েছে হাসপাতালের শয্যার পাশে। চিকিৎসকদের আশঙ্কা, ঈদে ব্যাপক জনসমাগম ও ভ্রমণের প্রভাবে আগামী দিনগুলোতে সংক্রমণ আরও বাড়তে পারে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানীর শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম। আমরা চলে যাচ্ছি তার কাছে। নাজমুল, রাজধানীর হাসপাতালগুলোতে হামের সবশেষ কি চিত্র আপনি দেখছেন, জানাবেন। যেমনটি বলছিলেন যে গতকালই কিন্তু ঈদের যে ছুটি, সেই ঈদের ছুটি শেষ হয়েছে। এই ঈদের যে 7 দিন ছুটি ছিল, এই ঈদের 7 দিন ছুটিতে কিন্তু দেশে উদ্বেগজনক হারে কিন্তু হামের যে সংক্রমণ সেটি বেড়ে গিয়েছে। ঈদের এই 7 দিনে মোট 7,127 জন কিন্তু নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং এই সময়টিতে কিন্তু সর্বোচ্চ যে 57 জন শিশু কিন্তু হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, যে কারণে যে হাম কিন্তু নতুন করে আবারও দেশে উদ্বেগ এবং উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি বাংলাদেশ শিশু হাসপাতালে। কিছুক্ষণ আগেই আমি যে হামের যে সকল ওয়ার্ডগুলো রয়েছে সে সকল ওয়ার্ডগুলো ঘুরে দেখেছি। এখানে কিন্তু হামে আক্রান্ত হয়ে যে সকল শিশুরা এসেছে এবং তাদের স্বজন যারা এসেছে তারা কিন্তু মানবতর জীবনযাপন করছে।
এক প্রকার। এবং এখানে যে সমস্ত শিশুরা ভর্তি হয়ে এসেছিল তাদের বেশিরভাগই কিন্তু ঈদের বেশ কিছুদিন আগেই তারা এসেছে। অনেকেই 14 থেকে 15 দিনও কিন্তু এই হাসপাতালে কাটিয়েছে, যে কারণে যে এই যে ঈদের সময়টাতে তাদেরকে হাসপাতালে কাটাতে হয়েছে এবং ঈদের যে আনন্দ, সেই ঈদের আনন্দ এক প্রকার কিন্তু মাটি হয়ে গেছে। আমরা এখানে যে এই হাসপাতালের চিকিৎসক যারা রয়েছে সেই চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম এবং চিকিৎসকরা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে ঈদে যেহেতু ব্যাপকভাবে দেশে জনসমাগম হয়েছে, অনেকেই রাজধানী ছেড়ে গ্রামেও গিয়েছে এবং তাদের সাথে যেহেতু অনেক শিশুরাও গিয়েছিল, যে কারণে যে এই যে হামের যে একটা সংক্রমণ এটি পরবর্তীতে আরও কিন্তু বাড়ার আশঙ্কা করেছে চিকিৎসকরা। তো সোনিয়া, এই ছিল রাজধানীর শিশু হাসপাতাল থেকে হামের সংক্রমণের সর্বশেষ খবর। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগ। কোটি কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি ও আসবাবপত্র অকেজো হয়ে পড়ে রয়েছে, ফলে জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত উত্তরবঙ্গের হাজার হাজার রোগী। শফিউল করিম শফিকের তথ্যচিত্রে তাহসিন তারিনের রিপোর্ট। রংপুর বিভাগের প্রধান সরকারি চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, যা উত্তরবঙ্গের 8 জেলার প্রায় 2 কোটি মানুষের ভরসাস্থলে পরিণত হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের পাশেই আছে 17 শয্যার ক্যাজুয়ালিটি বিভাগ। 1,63,00,000 টাকা ব্যয়ে নির্মিত বিভাগটি দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে, ফলে জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এই অঞ্চলের মানুষ। তাদের চাওয়া ক্যাজুয়ালিটি বিভাগটি যেন দ্রুত খুলে দেওয়া হয়। ক্যাজুয়ালিটি বিভাগ এটা একবারে বন্ধ, এটা চালু থাকলে আমাদের অনেক সুবিধে। এই সুবিধা তো আমরা পাচ্ছি না সাধারণ পাবলিক। এত টাকা খরচ করি, লাভটা কি? তাহলে আমাদের উপরে নিয়ে আসার জন্য এত কষ্ট করে থাকা লাগছিল না। ক্যাজুয়ালিটি বিভাগ যদি চালু থাকতো তাহলে আমরা তাড়াতাড়ি সেবাটা পাইতাম। এই বিভাগ চালু হলে জরুরি সেবা নিতে আসা রোগীদের উন্নত সেবা দেওয়া সম্ভব বলে জানান কর্তব্যরত নার্সরা। ক্যাজুয়ালিটি চালু হয়ে গেলে আমাদের এখানে একটা সুবিধা হবে, রোগীদেরকে প্রাথমিক একটা ট্রিটমেন্ট দিয়ে তাৎক্ষণিক আমরা তাকে বাড়ি যাওয়ার একটা ব্যবস্থা করে দিতে পারবো। এখানে যদি শুরু হয়, কাজ চালু হয়, তখন শতকরা 30% রোগী এখান থেকে চিকিৎসা নিয়ে চলে যেতে পারবে। কর্তৃপক্ষ জানায় ক্যাজুয়ালিটি বিভাগ চালু হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপর রোগীর চাপ কমবে। এছাড়া আইসিইউ, সিসিইউ এবং এইচডিইউ ইউনিটে রোগীর ভর্তির প্রয়োজন হবে না। স্পেশালিস্ট সেবাগুলো এখানে প্রথমে রোগীরা পাবে। এই জন্য এই ওয়ার্ডটি, যেটি আমাদের এখানে 20 বেডের করার প্ল্যান করা আছে, সেটি পূর্ণভাবে চালু করতে গেলে ওরকম দক্ষ ডাক্তার লাগবে, যার সংখ্যা প্রায় হবে 14 জনের মতো। এছাড়া 20 জন রেগুলার মেডিকেল অফিসার প্রয়োজন হবে। এছাড়া 30 জন নার্স প্রয়োজন আছে এবং প্রায় 40 জনের মতো নন স্টাফ আমাদের প্রয়োজন। তা এটা আমাদের এই পরিমাণ জনবল না পেলেও যদি কাছাকাছি আমরা পাই, তাহলে হয়তো বা আমরা প্রাথমিকভাবে এটা চালু করে দিতে পারবো। সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে। অন্যদিকে দ্রুত সেবা থেকে বঞ্চিত হবেন এই অঞ্চলের মানুষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালের রাজধানীর দিলকুশায় প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, জলকামান এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে কয়েকজন গ্রাহক আহত হয়েছে। সকাল থেকে প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রাহকরা। তারা নতুন চেয়ারম্যানের নিয়োগের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে। নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও একজন। আহতকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে নাটোর বগুড়া মহাসড়কের বন্দর আমতলা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঝলমুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বগুড়া থেকে ছেড়ে আসা আম বোঝাই একটি ট্রাক নাটোর বগুড়া মহাসড়কের আমতলা ব্রিজ এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। নারীরা শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সকালে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে কৃষিবোধি ইনস্টিটিউটে আয়োজিত এক বিশেষ সভায় তিনি বলেন, দেশের অন্য সব পেশার মতো দুগ্ধ শিল্পে নারীর অংশগ্রহণ বাড়া ইতিবাচক। দুগ্ধ শিল্প প্রসারে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। এবারের দুগ্ধ দিবসে মূল প্রতিপাদ্য ছিল দুগ্ধ উৎপাদনে নারী খামারি উন্নয়ন অগ্রযাত্রা। দিবসটি উপলক্ষে এতিমদের দুধ খাওয়ানো কর্মসূচি ও র্যালিতে অংশ নেন সুলতান সালাউদ্দিন টুকু। প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন
বেগম খালেদা জিয়া, যিনি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন বাংলাদেশে। সেই জন্য নারীদের সকল ক্ষেত্রে অংশগ্রহণ অনেক বেশি। সেটা আমাদের জন্য অত্যন্ত আশার বিষয় যে আমাদের একজন মা কিন্তু একটি পরিবারের মূল ভূমিকা পালন করে। একজন নারী কিন্তু একটা পরিবারের মেইন ভূমিকায় পালন করেন। বাচ্চাদের লালন পালন করা সবকিছু কিন্তু নারীরাই করে থাকেন। গাজীপুরে ভূমি অধিগ্রহণ জটিলতার অজুহাতে সড়ক তৈরি না করায় ১৯ কোটি টাকার সেতু অকেজো হয়ে পড়ে আছে। এতে প্রতিদিনই ভোগান্তিতে পড়েছেন নদী পাড়ের কয়েক লাখ মানুষ। আর অধিগ্রহণ জটিলতা নিরসনের পর সংযোগ সড়ক নির্মাণের কথা জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ। আলফাজ সরকারের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। শ্রীপুর উপজেলার বর্মি ত্রিমোহনী আঞ্চলিক সড়কের মাটিকাটা নদীর উপর সড়ক ও জনপথ বিভাগ 18 কোটি 96 লাখ টাকা ব্যয়ে নতুন একটি সেতু নির্মাণ করে। সেতুটির দৈর্ঘ্য 97.34 মিটার। 2 বছর 10 মাসের মাথায় নির্মাণ কাজ শেষ হলেও সেতুর পাইটালবাড়ি প্রান্তে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। স্থানীয় বাসিন্দাদের 1 একর 37% জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হলেও এসব জমিতে এখনো বসবাস করছে 17টি পরিবার। তাদের দাবি জমি অধিগ্রহণ জটিলতায় ক্ষতিপূরণ পাচ্ছেন না তারা। এন্দা নামতে উঠতে কষ্ট হয়, গাড়ি ঘোড়া চলে না। আর ওই যে সাথে একটা ব্রিজ আছে, ওইটা ছোট, 2টা গাড়ি আপ ডাউন করতে পারে না, বিদায় বড় করছে এই ব্রিজটা। স্কুলে পোলামান যেতে পারে না, একটা রোগী যেতে পারে না, একটা রোগী নিতেও পারে না, মুরব্বী মানুষ আসা যাওয়া করতে পারে না। সব দিক দিয়ে আর কি আমাদের সমস্যা। মেসার্স আরপি কনস্ট্রাকশন ও এমএ ইঞ্জিনিয়ারিং নামে দুটি নির্মাণ প্রতিষ্ঠান কার্যাদেশ পেয়ে সেতু তৈরির কাজ শেষ করলেও জমি অধিগ্রহণ জটিলতায় আটকে রয়েছে সেতুর উত্তর পারে সংযোগ সড়ক নির্মাণের কাজ। এতে ভোগান্তিতে পড়েছে নদীর দুপারে কয়েক লাখ মানুষ। রাস্তাটা যদি খুলতো তাহলে একটু সুবিধা হইতো। ওই রাস্তা তো যানজট হয়ে থাকে। অল্প একটু রাস্তার জন্য এই ব্রিজটা নিজ দিয়ে লোকজন চলাফেরা করতেছে। এই ব্রিজটা যদি রাস্তাটা কমপ্লিট হয় তাহলে মানুষজনের অনেক সুবিধা হইব, আমাদেরও অনেক সুবিধা। ভূমি মালিকদের টাকা পরিশোধ করার পরপরই সংযোগ সড়কের কাজ শুরু হবে বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এই ব্রিজটির অধিগ্রহণ প্রক্রিয়াধীন আছে এবং অল্প সময়ের মধ্যেই এটার অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হবে এবং যে নির্মাণ কাজ আশা করি শেষ হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে নতুন টেন্ডার করে কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। আমরা প্রশাসনিক অনুমোদন চেয়ে উপরে অলরেডি চিঠি লিখছি যে আমাদের যে রিমেইনিং অ্যাপ্রোচের কাজটা আছে এটা নতুন ভাবে আবার দরপত্র আহ্বান করে প্রশাসনিক অনুমোদন দেওয়ার জন্য, বাকি কাজ করার জন্য। দ্রুত সমস্যা সমাধান করে সংযোগ সড়ক নির্মাণ করে যান চলাচল শুরুর দাবি জানান স্থানীয়রা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। সামুদ্রিক মাছের প্রজনন রক্ষায় দেশের সমুদ্র সীমায় সরকারের চলমান 58 দিনের নিষেধাজ্ঞায় চরম বিপাকে পড়েছেন পিরোজপুরের প্রায় 5,500 নিবন্ধিত সমুদ্রগ্রামী জেলে। নিষেধাজ্ঞার পরেও সরকারি বরাদ্দকৃত চাল না পেয়ে হতাশায় দিন কাটছে জেলে পরিবারগুলোর। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা থাকলে ঋণ পরিশোধ করে পরিবার নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকার কথা জানিয়েছেন জেলেরা। নুরুদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ঘাটে নোঙর করে রাখা হয়েছে সারি সারি মাছ ধরার কাজে ব্যবহৃত ট্রলার। পিরোজপুর মৎস্য অবতরণ কেন্দ্রে যেখানে টাকা ভরে চলত লাখ লাখ টাকার মাছ বেচাকেনা, সেখানে এখন শুনশান নীরবতা। নেই কোলাহল, নেই মাছ বেচাকেনার হাঁকডাক। 58 দিনের অবরোধের সুযোগে কেউ বুনছেন জাল, কেউ বা আবার ব্যস্ত রয়েছে ট্রলার মেরামতের কাজে। একদিকে সংসারের চিন্তা, অন্যদিকে এনজিও আর মহাজনের ঋণ নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন হাজারো জেলে পরিবার। কোনো ইনকাম নাই, কোনো আয়বাজন নাই, ওই রোজ আনে রোজ খাই, একশো আনে 1-2 দিন খাই। ঋণ নিয়ে খাওয়া লাগে, সরকার দেয় 50 কেজি চাল, বাকি 70 কেজি চাল দেয়, এভাবেই পাইনি আমরা খাবো কি? সরকার আমাকে কোনো মোটামুটি একটা সহযোগিতা করছে, তাহলে হয়তো মনে করো নিষেধাজ্ঞা শুরু 3 সপ্তাহ পেরিয়ে গেলেও সরকারি বরাদ্দের চাল পায়নি বলে অভিযোগ করেন জেলেরা। অবরোধ দিয়েছে 20-25 দিন হয়ে গেছে প্রায়, আমরা চাল বইতে আছি না। রোগ ব্যাধি হইলে দারুদের হইলে চিকিৎসা খাওয়া লাগে, খাইতে লইতে খুবই কষ্ট হয়। সরকার তো আমাকে একটু সাহায্য করলে ভালো হইতে, এই চাউলের কিছু টাকা পয়সা দিলে ভালো হইতে।
সরকারি সহায়তা হিসেবে প্রত্যেক জেলে প্রায় ৭৮ কেজি ডিজিএফ চাল এবং নিষেধাজ্ঞা শেষে পর্যাপ্ত মাছ পাবে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। পিরোজপুর জেলায় ৫,৩৯৩ জন সমুদ্রগামী জেলে ৪১৭.০৪ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে, যাতে পরিবার প্রতি ৭৭.৩৩ কেজি চাল তারা পেতে পারে এবং অবরোধের পরে আবার যারা তারা সমুদ্রে যেতে পারে তার জন্য সকল ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করব। দীর্ঘমেয়াদী এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের ক্ষেত্রে জেলেদের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করা না গেলে মানবিক সংকট আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। বিশ্বকাপের জন্য ২৬ সদস্যদের চূড়ান্ত দল ঘোষণা করেছে উরুগুয়ে। প্রধান কোচ মার্সেলো রিয়েলসার এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক তারকা ফরওয়ার্ড লুইস সুয়ারেজ এবং অভিজ্ঞ মিডফিল্ডার নাহিতান নান্দেজের বাদ পড়া। ইন্টার মায়ামির হয়ে ফর্মে থাকলেও দলে জায়গা পাননি সুয়ারেজ। তরুণদের নিয়ে গড়া এই দলের আক্রমণ ভাগ সামলাবেন ডারউইন নুনেজ এবং মিডফিল্ডারের নেতৃত্বে থাকবেন ফেদেরিকো ভালভার্দে। আগামী ১৫ জুন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে উরুগুয়ে। এবারে ক্রিকেট। আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস। তাকে দলে ভিড়িয়েছে লঙ্কান ফ্র্যাঞ্চাইজি গল গ্যালান্টস। সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এবারের আসরে জায়গা নিশ্চিত করলেন তিনি। আগামী ১৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া এলপিএল এর ৬ষ্ঠ সংস্করণে খেলবেন লিটন। এর আগে ২০২৩ সালেও লঙ্কান এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি। শেষ করবে মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রামিসার ধর্ষণ হত্যা মামলার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ আগামীকাল। দ্রুত সময়ে শেষ হওয়ার আশা রাষ্ট্রপক্ষের। ছুটি শেষে সচিবালয়ে নিজ দপ্তরে প্রধানমন্ত্রী। প্রথম কর্মদিবসে উপস্থিতি কম, কর্মকর্তা কর্মচারীদের ঈদ শুভেচ্ছা বিনিময়। ৮ দিন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন বুধবার, বললেন স্বাস্থ্যমন্ত্রী। হামে সিলেট ও ময়মনসিংহে 2 জনের মৃত্যু। এবং নতুন চেয়ারম্যান পদত্যাগের দাবিতে মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের বিক্ষোভ, পুলিশের টিয়ার সেল, জল কামান নিক্ষেপ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।